আবার একটি নতুন ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক হচ্ছে অবশ্যই ইতিহাসের একটি টপিক, এবং আমি শুরু করেছি বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্পর্কে কিছু ইনফরমেশান দেয়া। দেখো, ইনফরমেশান তো সমস্ত তো দেয়া সম্ভব নয়, তাও কিছু অল্প কিছু জানানো যাতে তাদের কিছুটা হলেও সাহায্য হয় এবং তারা সব কিছু অনেকটাই বুঝতে পারে, পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সাহায্যকারী ভূমিকা এটা অবতীর্ণ হতে পারে। আগের ভিডিওতে আমি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পর্কে বলেছি, এবারে আমি মহাত্মা গান্ধী সম্পর্কে বলবো। দেখো, মহাত্মা গান্ধী সম্পর্কে বলার অনেক কিছু আছে এবং অনেকেই অনেক কিছু জানে, তাও আমি যেটুকু আমার জানা আছে সেটুকু আমি সকলকে জানিয়ে দিতে চাই, এবং তাতে আশা করছি অনেকেরই উপকার হবে। এবং কারুর যদি কৌতূহল থাকে, জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রেও তারাও কিন্তু এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকতে পারে, জানতে পারে। প্রসঙ্গত বলি, এটা পম্পা স্টাডি সেন্টার, এই সেন্টারটির নাম, এই চ্যানেলটির নাম। এবং আমি পম্পা দাস। এখানে ইতিহাস, ভূগোল, বাংলা বিভিন্ন ভিডিও এখানে দেয়া হচ্ছে, বিষয় ভিত্তিক ভিডিও। এবং তোমাদের এটুকু আমি জানাতে চাই যে এত অসাধারণ নোটস আমি দেব, তুমি দেখবে যে ব্যাকরণ, বাংলা, ইতিহাস, ভূগোল সব কিছু সহজ হয়ে যাবে। এরপরে আমি ইতিহাস ভূগোলের অনেক দিয়েছি, এরপরে আমি কারক, সমাস সমস্ত কিছুরই এমনভাবেই নোটস দেবো। এবং যুক্ত থাকো, চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, এমন সুন্দর নোটস পাবে, দেখবে নোটস দেখা মাত্রই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? দেখো, স্বাভাবিক কথা, দেখো বাজারে অনেক বেশি কোশ্চেন অ্যান্সারের বই রয়েছে, সেগুলো যদি 90 নাম্বার প্রত্যেককে এনে দিতে পারতো, তাহলে সেগুলো যারা যারা কিনেছে প্রত্যেকের কাছে 90 নাম্বার এসে যেত। তাহলে কেন আসছে না? নিশ্চয়ই পড়ার ক্ষেত্রে নোটসের অসুবিধা হচ্ছে, কোশ্চেন অ্যান্সার মুখস্থ রাখার অসুবিধা হচ্ছে, সেই জন্যই বোধহয় তারা নাম্বার তুলতে পারছে না। সেই জন্য তাদের জন্যই একটা প্রপার গাইডলাইন খুব দরকার, একটা প্রপার নোটসের খুব দরকার। নোটস বানাতে হবে এমনভাবে যাতে মুখস্থটা তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে? মুখস্থ কিন্তু করতেই হবে, মনে কিন্তু রাখতে হবে, কিন্তু মনে রাখার জন্য কিছু সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি। দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং নোটস নিতে থাকো। স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে তোমরা নোটসগুলোকে নিজেরা প্রিন্ট আউট করে নিতে পারবে। ঠিক আছে? আসছি মহাত্মা গান্ধী প্রসঙ্গে। দেখো, বলার কিছুই নেই, সকলেই জানে, তবু কিছু ইনফরমেশন সকলের জানার জন্য। যেটা হচ্ছে, মহাত্মা গান্ধীর প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি 2রা অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেন। ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদ তিনি, এবং স্বাধীনতা আন্দোলনে অগ্রগামী ব্যক্তি, প্রভাবশালী আধ্যাত্মিক নেতাও ছিলেন। ঠিক আছে? সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি। প্রথম অহিংসবাদের কথা বলেছেন। অহিংস মতবাদ এবং মতাদর্শের ওপর ভিত্তি করে এই সত্যাগ্রহ আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি এবং সারা বিশ্বের মানুষের কাছে স্বাধীনতা এবং অধিকার পাওয়ার লড়াই আন্দোলনের প্রধান অনুপ্রেরণা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলতেন, মহান আত্মা থেকে মহাত্মা। আর গান্ধীজি কবিগুরুকে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলতেন, বলে সম্বোধন করতেন। 2007 সালের 15ই জুন জাতিসংঘের সাধারণ সভায়, এটা হয়তো অনেকেই জানো না, 2007 সালের 15ই জুন জাতিসংঘের সাধারণ সভায় 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। অন্যান্য সকল সদস্য রাষ্ট্র এই কথাটি মেনে নেয় যে 2রা অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক অহিংস দিবস। ঠিক আছে? দেখো, হিংসার মাধ্যমে তো কিছু পাওয়া সম্ভব নয়, হিংসায় হিংসা আরো বাড়ে। ঠিক আছে? ক্রোধ আরো ক্রোধের জন্ম নেয়, লোভ আরো লোভের জন্ম দেয়। ঠিক আছে? সেই জন্য অহিংসার পথই কিন্তু অবলম্বন করতে আমাদের বলে গেছেন গৌতম বুদ্ধ, বলে গেছেন অনেক মহান ঋষিরাও বলে গেছেন। ঠিক আছে? স্বনামধন্য অনেক মহান ব্যক্তিত্বরাও এই কথাই বলে গেছেন। আচ্ছা, একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন করেন গান্ধীজি।
এবং তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান। সেখানে অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নাগরিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার তিনি দাবি করেছিলেন এবং সেইখানে তিনি বেশ কিছুটা কাল অতিবাহিত করেন। দক্ষিণ আফ্রিকায় যে জোহানেসবার্গে যে আন্দোলনটি ছিল, এটা ছিল বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এবং এছাড়া এরপরে এখানেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। এরপরে তিনি ভারতে আসেন এবং ভারতে খেদা আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ যে কটন মিলের যে বস্ত্রবয়ন শিল্প কারখানায় আন্দোলন, এই সমস্ত কিছু সত্যাগ্রহের মাধ্যমে তিনি করেছেন কৃষক এবং শ্রমিকদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবিতে। ঠিক আছে। এবং এছাড়া তিনি জাতীয় কংগ্রেসে আসার পর থেকে গান্ধীজি সমগ্র ভারতব্যাপী দারিদ্রতা দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু নিয়ে এবং বর্ণ বৈষম্য দূর করা, এই সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু আন্দোলন চালিয়েছিলেন। জাতীয় অর্থনৈতিক সচ্ছলতা দাবিও তিনি জানিয়েছেন এবং এই দাবি তিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রচার করেছিলেন। তার লক্ষ্য ছিল ব্রিটিশদের কবল থেকে ভারতকে উদ্ধার করা, অর্থাৎ ভারতীয় স্বাধীনতা লাভ করা। ঠিক আছে। 1920 সালে তিনি অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন এবং সেখানে শুরু করলেও খুব ভালোভাবেই এই আন্দোলন চলেছিল। কিন্তু 1922 সালে উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে 22 জন পুলিশকে থানায় আটক করে রেখে জীবন্ত পুড়িয়ে মারা হয়, আগুন জ্বেলে দেওয়া হয়। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দনীয়। এই ঘটনার পরে অহিংস অসহযোগ আন্দোলন তিনি প্রত্যাহার করে নেন এবং এরপরে 1930 খ্রিস্টাব্দে লবণ করের প্রতিবাদে লবণ আইন ভঙ্গ করেন এবং তিনি ডান্ডি অভিযান করেন। তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি অভিযান করেছিলেন। প্রায় 400 কিলোমিটার পথ তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন এবং এরপর তিনি বহুবার অনশন করেছেন, কারাবরণ করেছেন। সমস্ত কঠিন পরিস্থিতিতেই তিনি কিন্তু অহিংস এবং সত্যাগ্রহের পথেই থেকেছেন। ঠিক আছে। আহমেদাবাদের সাথে মানে আহমেদাবাদের যে আন্দোলন, বস্ত্রবয়ন কারখানা বা চম্পারণ খেদা আন্দোলন বললাম, সেগুলোও কিন্তু অহিংস আর সত্যাগ্রহের মধ্য দিয়েই তিনি অতিবাহিত করেছেন। আম্বেদকরের সাথে তার মতবিরোধ ঘটেছিল, সত্যি কথা। সেটাতে তিনি কিন্তু যে অন্তজ শ্রেণী, সমাজে নিচু আর উঁচু বলে তিনি কিছু মনে করতেন না। নিচু শ্রেণীতে তিনি হরিজন বলতেন। তিনি সংরক্ষণ বা পৃথক নির্বাচনের দাবি গান্ধীজির এই আম্বেদকরের মেনে নিতে পারেননি এবং এই কারণে তিনি অনশন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু সংরক্ষণের দাবিটা মেনে নিয়েছিলেন। ঠিক আছে। সুভাষচন্দ্র বসুকে তিনি যথেষ্ট স্নেহ করতেন। সুভাষচন্দ্র বসু কিন্তু তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। তিনি তার নিজস্ব একটি আশ্রম ছিল, সেখানে তিনি স্বায়ত্ত মানে নিজের এতেই সেই আশ্রম চালাতেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, নিরামিষ খেতেন। ঠিক আছে। এই হচ্ছে তার সঙ্গে।